আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম লামিয়া জান্নাত, পড়াশোনা করছি বিএসসি ইন নার্সিং, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল। তো আজকে আমি তোমাদের নার্সিং অ্যাডমিশন ক্লাসের ইংলিশের সেকেন্ড ক্লাস নেব। তো আমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে ভালো পরিমাণে কোয়েশ্চেন আসে তোমাদের অ্যাডমিশন টেস্টে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ সেন্টেন্স, মানে সেন্টেন্স বিষয়টা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো সেন্টেন্স সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, ছোটবেলা থেকে এগুলো পড়ে আসতেছি। তো আমি তোমাদের মেইনলি ট্রান্সফরমেশনটাই পড়াবো, শুধু সেন্টেন্সের উপর একটি ওভারভিউ দিয়ে তারপর আমরা ট্রান্সফরমেশনটা শুরু করব। তো সেন্টেন্স এর মূলত দুইটি অংশ থাকে, প্রধানত সেন্টেন্সের দুইটি অংশ থাকে। একটি হচ্ছে সাবজেক্ট, অন্যটি হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্ট বিষয়টা উল্লেখ করে হচ্ছে নাউন অর প্রোনাউন। অর্থাৎ বাক্যের কর্তা জিনিসটা সাবজেক্ট নির্দিষ্ট করে, আর প্রেডিকেট দ্বারা সাবজেক্টের নাউন প্রোনাউন মূলত কি ধরনের কাজ করে বা কি বিষয় সম্পর্কে সেটা নির্দিষ্ট করা হয়ে থাকে, যেমন ভার্ব অ্যান্ড এক্সটেনশন অবজেক্ট। তো এখন আমরা চলে যাচ্ছি সেন্টেন্সের প্রকারভেদে। সেন্টেন্স মূলত আমরা সবাই জানি যে সেন্টেন্স 5 প্রকার। এটা কানার ভাই অন্ধও জানে সেন্টেন্স 5 প্রকার, কিন্তু সেন্টেন্স মিনিং অ্যান্ড ফাংশন অনুসারে 5 প্রকার। তো আমরা ফার্স্ট এটা নিয়ে আলোচনা করি। অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্স 5 প্রকার। প্রথমেই আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত বিবৃতিমূলক বাক্যকে বোঝানো হয়, মানে যা দ্বারা কোনো কিছুর বিবৃতি প্রদান করা হয়। এটা স্ট্রাকচার হয়ে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত প্রশ্নবোধক বাক্য। এটা দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। এটা স্ট্রাকচার হয়ে থাকে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট এক্সটেনশন। তো মাঝে মাঝে তোমাদের WH ওয়ার্ড নাও থাকতে পারে, অক্সিলারি ভার্ব থেকেই শুরু হতে পারে। এরপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত ভার্ব দ্বারা শুরু হতে পারে বা প্রথমে লেট থাকতে পারে, সেক্ষেত্রে লেটের পর অবজেক্ট থাকবে। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। পরবর্তীতে আবার ডিটেলসে আমি বোঝাবো, আমি শুধু এখন একটু ওভারভিউ করে নিচ্ছি। এরপরে আছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সে মূলত প্রথমে থাকবে মে বা লং,
তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মূলত কোনো কিছু বিষয় মানে কোনো কিছু বিষয়ে যদি আমরা অবাক হয়ে যাই তখন মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। বা আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক হতাশ হয়ে যাই। তো এ ছিল আমাদের সেন্টেন্সের ওভারভিউ। এরপর আমরা আবার ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা চলে যাচ্ছি স্ট্রাকচার ওয়াইজ। তো গঠন অনুসারে তিন প্রকার। গঠন অনুসারে তিন প্রকার, সেগুলো হচ্ছে সিম্পল অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, আর হচ্ছে কম্পাউন্ড যৌগিক বাক্য। তো সিম্পল মানে হচ্ছে সরল। সরল বাক্য কাকে বলা হয়? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব। আর জটিল বাক্য কাকে বলা হয়? জটিল বাক্যে যখন যদি একটি ক্লজ অন্যটির উপর নির্ভর করে। অর্থাৎ স্বাধীন বাক্য প্লাস অধীন বাক্য দুটোই একসাথে মিলে হয় জটিল বাক্য। এরপরে চলে আসি কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। যদি দুইটা ক্লজই স্বাধীনভাবে বসতে পারে, তবে তাকে যৌগিক বাক্য বলা হয়। একটা উদাহরণের মাধ্যমে এখন আমরা এটা ক্লিয়ার করি। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট আর একটি ভার্ব থাকে। তো যেমন আমরা যদি বলি লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারছে না, যেমন হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটার কম্পাউন্ড কি হবে? এখানে দেখো একটা সাবজেক্ট আছে আর একটি ভার্ব আছে। তো এটার কম্পাউন্ড কি হবে? এটার কম্পাউন্ডে আমরা জানি সাধারণত দুইটা ক্লজই স্বাধীন হয়, মানে একটা আরেকটার উপর নির্ভর করে না। তুমি যদি এটাকে কনজাংশন দিয়ে যুক্ত করো তাহলে দেখবে যে দুটা সাবজেক্ট দুটা সেন্টেন্সকে ইজিলি তুমি আলাদা করতে পারবে, মানে সেন্টেন্সের দুটি অংশকে। তো সেই ক্ষেত্রে হবে হি ইজ weak he is very weak and he cannot walk. এখন দেখো হি ইজ ভেরি উইক, এটা একটা আলাদা অংশ যা স্বাধীনভাবে বসতে পারে। হি ক্যানট ওয়াক, এটা একটা আলাদা অংশ যা আলাদাভাবে সেন্টেন্স স্বাধীনভাবে বসতে পারে। মাঝখানে কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে দুইটা ক্লজই স্বাধীনভাবে আলাদাভাবে বসতে পারছে, যার কারণে এটা একটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আমরা চলে যাই কমপ্লেক্স সেন্টেন্সে।
কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজ অন্যটির উপর নির্ভর করে থাকে, অর্থাৎ আমরা যদি দেখি হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না, এটার কমপ্লেক্স হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই ক্ষেত্রে তোমরা দেখো হি ক্যান নট ওয়াক, এটা একটা স্বাধীন বাক্য হলেও হি ইজ সো উইক এটা কিন্তু তুমি আলাদা করে বসাতে পারবে না, কারণ হি ইজ সো উইক সে এতই দুর্বল যে বাকির আকাঙ্ক্ষা কিন্তু মিটছে না, কিন্তু হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারছে না, এই ক্ষেত্রে কিন্তু বাকির আকাঙ্ক্ষা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কি শুধু এই সেন্টেন্সের রূপান্তর বোঝায়? না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে মূলত বোঝায় হচ্ছে ভয়েস চেঞ্জ, ডিগ্রি পরিবর্তন, ন্যারেশন পরিবর্তন এবং সেন্টেন্সের পরিবর্তন। তো ভয়েস চেঞ্জ কিভাবে হয়? ভয়েস চেঞ্জ দুইভাবে হতে পারে, অ্যাক্টিভ ফ্রম, প্যাসিভ ফ্রম। আর ডিগ্রি পরিবর্তন হতে পারে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আর ন্যারেশন পরিবর্তন হতে পারে হচ্ছে দুইভাবে, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আর সেন্টেন্সের পরিবর্তন হয় সাধারণত আমরা একটু আগে আলোচনা করেছি যে অর্থ অনুসারে যে সেন্টেন্সের প্রকারভেদ 5 প্রকার এগুলা চেঞ্জ হয়, আবার হচ্ছে গঠন অনুসারেও চেঞ্জ হতে পারে যে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলা চেঞ্জ হয়। তো এই হচ্ছে মূলত ট্রান্সফরমেশন। তো আজকে আমি তোমাদের সাথে সেন্টেন্স পরিবর্তনটা নিয়ে মূলত আলোচনা করব, ভয়েস, ডিগ্রি, ন্যারেশন নিয়ে পরে আলোচনা করব। আজকের আমাদের পড়া হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। তো প্রথমেই আমরা ট্রান্সফরমেশনে চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনে। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনে আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে রূপান্তর। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আমাদের কয়েকটা রুলসের মাধ্যমেই আমরা পুরোটা ক্লিয়ার করব। তো প্রথমেই আমাদের 1 নম্বর রুলসে আছে অনলি বা অ্যালোন থাকলে কি হবে। ধরো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি, অ্যালোন বা মিয়ারলি থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তো আমরা ইউজ করব নান বাট, আর সাবজেক্টটি যদি বস্তুবাচক হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে নাথিং বাট। আর যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে আমরা ইউজ করব নট মোর দেন বা নট লেস দেন। তো এটার যদি এক্সাম্পল দেখি আমরা, ধরো ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা জানি মহান আল্লাহ তাআলা একক সত্তা, তো সেই ক্ষেত্রে আমরা যদি এটার অ্যাফার্মেটিভকে নেগেটিভ করি তো আমরা উদাহরণ দিতে পারি, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অর্থাৎ একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে। তো এটার নেগেটিভ কি হবে? যেহেতু এটা ব্যক্তিবাচক কিছু বুঝিয়েছে বা একক সত্তাবাচক কিছু বুঝিয়েছে, তো আমরা এটা নেগেটিভ করব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস।
এখানে অনলির পরিবর্তে যেহেতু একক সত্তা বুঝিয়েছে তাই এখানে আমরা নান বাট ইউজ করেছি, যে শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদের সাহায্য করতে পারে, আর এটার নেগেটিভ বুঝিয়েছে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না। তো এখন আমরা যাব হচ্ছে বস্তুবাচকের একটা উদাহরণে, যেমন হি buys only one book, only a book। এখানে বস্তুবাচক এ বুক বোঝানো হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হি buys nothing but a book। তো দেখো সে একটি মাত্র বই কিনেছে, তো আমরা এই ক্ষেত্রে ইউজ করেছি হি বাইস নাথিং বাট এ বুক, সে একটি মাত্র বই ছাড়া আর কিছু কিনেনি। এরপর আমরা চলে যাই সংখ্যাবাচকে বা বয়সে, হি ইজ অনলি 10 years old। তো এটা নেগেটিভ যদি আমরা করি, এখানে যেহেতু সংখ্যা বা বয়স বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে নট মোর দ্যান। হি ইজ নট মোর দ্যান 10 years old। তো আরেকবার ভালোভাবে খেয়াল করো, এখানে যেহেতু ব্যক্তিবাচক বা একক সত্তা বুঝিয়েছে এর কারণে আমরা ইউজ করেছি নান বাট, এখানে যেহেতু বস্তু বুঝিয়েছে এ কারণে আমরা ইউজ করেছি নাথিং বাট, আর এখানে যেহেতু বয়স বা সংখ্যা বুঝিয়েছে সেজন্য আমরা ইউজ করেছি নট মোর দ্যান। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 2 নম্বর রুলসে। 2 নম্বর রুলসে দেওয়া আছে কোনো সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তবে এর পরিবর্তে আমরা ইউজ করব ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প। তো খেয়াল করো ক্যান নট বাট ইউজ করলে আমাদের আর কোনো পরিবর্তন করতে হয় না, শুধু মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে আমাদের ক্যান নট বাট ইউজ করলেই হয়। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প ইউজ করি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে তোমরা, যেমন হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক এটার নেগেটিভ হবে, যেহেতু এখানে মাস্ট আছে এর পরিবর্তে আমরা লিখতে পারবো যে হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। বা এক্ষেত্রে আমরা ক্যানট হেল্পও ইউজ করতে পারি, কিন্তু ক্যানট হেল্প ইউজ করলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা আরেকভাবে করা যায়, হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছি। কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড বা বোথ ডট ডট অ্যান্ড থাকে তবে সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় আমাদেরকে নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এটার উদাহরণ দিতে পারি, not only, both Meena and
রিনা গো দেয়ার। তো এটা নেগেটিভ হবে নট অনলি মিনা বাট অলসো রিনা গো দেয়ার। তো এটার বাংলা যদি করো যে মিনা এবং রিনা একসাথে সেখানে গিয়েছিল, তো এটা নেগেটিভ ফর্মের বাংলা হবে শুধু মিনাই যায়নি, এর সাথে রিনাও গিয়েছিল। তো মিনিং ঠিক থাকছে, শুধু আমরা বাক্যটার পরিবর্তন করছি। এটাকেই মূলত ট্রান্সফরমেশন বলা হয়। আসলে তোমরা হয়তো বলতে পারো যে এগুলা থেকে কি কোয়েশ্চেন আসে আদৌ? হ্যাঁ, এগুলা থেকে হিউজ পরিমাণে কোয়েশ্চেন আসে, মানে এগুলা থেকে একটু সহজে আসে। আমি একটু ডিপে গিয়ে পড়াচ্ছি, কারণ অ্যাডমিশন টেস্ট ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। অ্যাডমিশন টেস্টে তুমি ভাবতে পারবে না তোমাদের প্রতিযোগী কারা। তোমরা হয়তো ভাবছো যে নার্সিংয়ে আমাদের প্রতিযোগী তো আমাদের মতো সহজরাই, মানে আমাদের মতো স্টুডেন্টরাই থাকবে, কিন্তু তুমি জানলে অবাক হবে যে তোমার প্রতিযোগী আসলে কারা। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের প্রতিযোগী হচ্ছে যারা মেডিকেল বা ভার্সিটিতে মনে করো ব্যর্থ হয়, তারাই তোমাদের সাথে পরীক্ষা দেয় বিএসসি নার্সিংয়ে। ডিপ্লোমার ক্ষেত্রে হয়তো আলাদা, ডিপ্লোমার ক্ষেত্রেও কিছু কিছু দেয়, কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের অবশ্যই টপ নচ প্রিপারেশন নিতে হবে, নাহলে তোমাদের চান্স ছুটে যাবে। কারণ তোমাদের ভর্তি পরীক্ষায় হচ্ছে বড় একটা বিষয় হচ্ছে জিকে এবং ইংলিশ, আর তোমাদের ইংলিশে হচ্ছে 20 নম্বর। তো এই ইংলিশ যদি তুমি ভুল করে আসো বা ইংলিশ যদি তুমি না পেরে আসো, তাহলে তোমার চান্সটাই মিস হয়ে যাবে। ওই ক্রিকেট খেলায় বলে না যে ক্যাচ মিস হলে ম্যাচ মিস হয়ে যায়, তেমন তোমাদের ইংলিশ জিকেতে যদি নাম্বার মিস হয়ে যায় তাহলে তোমাদের চান্স মিস হয়ে যাবে। তো অনেক কথা বললাম, এবার আমরা 4 নম্বর রুলসে চলে যাই। যদি কোনো সেন্টেন্সে শুরুতে এভরি প্লাস কমন নাউন থাকে, যেমন এভরি ম্যান, এভরি মাদার, মানে যে কোনো কিছুই থাকতে পারে, যে কোনো কমন নাউন থাকবে। তো এগুলা যদি থাকে, তো এর পরিবর্তে তোমাকে করতে হবে দেয়ার ইজ নো, এরপরে দিতে হবে তোমার এই যে সাবজেক্টটা থাকবে এটা বসাতে হবে, কোয়েশ্চেনে দেওয়া সাবজেক্ট বসাতে হবে, বাট বা বাটের পরিবর্তে দিতে হবে হু ডট ডট নেগেটিভ। যেমন there is no প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস হু ডট ডট নেগেটিভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটার এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে অ্যাফার্মেটিভ যদি আমরা বলি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা নেগেটিভ হবে দেয়ার ইজ নো মাদার আমরা যে স্ট্রাকচারে দেয়ার ইজ নো বসিয়েছি, তারপর আমাদের এখানে এভরির পরে কমন নাউন হিসেবে আছে মাদার, তাই আমরা এখানে মাদার বসিয়েছি। তো দেয়ার ইজ নো মাদার, আমরা এখন স্বভাবতই বাট নিয়ে আসবো, বাট এবার আমাদের ভার্ব বসাতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে ভার্ব লাভস আছে তাই আমরা লাভস বসালাম, অবজেক্ট প্লাস এক্সটেনশন হিসেবে হার চাইল্ড। তো এটা আরেকভাবে করা যেত যে দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তো এবার আমরা 5 নম্বর নিয়মে চলে আসি। কোনো সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তবে নেগেটিভ করার সময় আমাদেরকে নো সুনার হ্যাড ইউজ করতে হবে, নো সুনার হ্যাড ডট ডট দেন। এই দেন কিন্তু সেই দেন না, এই দেন হচ্ছে THAN, নো সুনার হ্যাড দেন। তো এটার উদাহরণ আমরা দিতে পারি অ্যাজ সুন অ্যাজ
I saw him, comma, he left. তো এটা নেগেটিভ যদি আমরা করি, no sooner had I seen him, কমার পরিবর্তে বসবে then he left. তো তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করবে, as soon as এর পর সবসময় এখানে past participle, past from, অর্থাৎ V2 এবং এখানেও V2 বসবে। কিন্তু no sooner had এর পর সাবজেক্ট পর অবশ্যই তোমাদের V3 বসবে এবং কমার পরিবর্তে দেন ব্যবহৃত হবে এবং এখানে স্বভাবতই V2 বসবে। জাস্ট পার্থক্য হচ্ছে এখানে V2 বসে এবং কমা বসে, এর পরিবর্তে নেগেটিভ করতে গেলে তোমার no sooner had বসাতে হয় এবং হচ্ছে V2 এর পরিবর্তে V3 আসে আর কমার পরিবর্তে দেন তারপর V2 বসাতে হয়। এরপর যদি আমরা রুলস 6-এ চলে যাই, এটা হচ্ছে একদম ইজি একটা স্বভাবতই একটা রুলস, যেখানে কোনো প্রতিশব্দ বা অলওয়েজ থাকলে এর পরিবর্তে নট প্লাস বিপরীত শব্দ বা অলওয়েজের পরিবর্তে থাকবে নেভার প্লাস বিপরীত শব্দ বসে। এটার এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন হি ইজ এ গুড ম্যান, এটা কিন্তু স্বভাবতই একটা প্রতিশব্দ বসেছে, হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো ব্যক্তি। তো এটা নেগেটিভ যদি আমরা করতে যাই, যদি আমরা দিই হি ইজ নট এ গুড ম্যান, এটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সফরমেশনে কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। তো আমরা দিব হি ইজ নট, গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, হি ইজ নট আ ব্যাড ম্যান। দেখো অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না, সে একজন ভালো মানুষ। আমরা কি দিলাম, সে একজন খারাপ মানুষ নয়, অর্থাৎ অর্থ একই থাকছে, সে একজন খারাপ মানুষ নয় মানে সে একজন ভালো মানুষ, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটা মানে বাক্যটি সঠিক হয়েছে। এরপরে যদি আমরা চলে যাই, অলওয়েজ দিয়ে একটা করে দেখি, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তো অলওয়েজ থাকলে আমরা কি জানি, অলওয়েজ থাকলে অবশ্যই নেভার বসাতে হবে প্লাস বিপরীত শব্দ বসাতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা এটা নেগেটিভ করে থাকি তাহলে হবে হি ওয়াজ নেভার, অলওয়েজের বিপরীত শব্দ কি, অলওয়েজের বিপরীত শব্দ হচ্ছে লেট, হি ওয়াজ নেভার লেট। দেখো হি ইজ অলওয়েজ পাংচুয়াল, দ্যাট মিনস সে সবসময় নিয়মানুবর্তিতা অনুসরণ করে, আর হি ওয়াজ নেভার লেট, সে কখনোই দেরি করে আসে না, মানে অর্থটা একই থাকছে, যার কারণে এটা ট্রান্সফরমেশনটি সঠিক হয়েছে। এরপরে যদি আমরা চলে যাই রুলস 7-এ, কোনো বাক্যে যদি সামটাইমস থাকে তবে এর পরিবর্তে নট প্লাস অলওয়েজ বসে নেগেটিভ করার সময়। যেমন রিতা sometimes visits me। এটা নেগেটিভ যদি আমরা করি, দেখো এখানে সামটাইমস আসছে, তাহলে আমাদের বসাতে হবে হচ্ছে নট অলওয়েজ, মানে রিতা মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসে। এখন আমরা যদি এটা নেগেটিভ করতে চাই তাহলে হবে যে রিতা সামটাইমসের পরিবর্তে অবশ্যই ডাজ নট অলওয়েজ আনতে হবে। রিতা ডাজন্ট কেন বসালাম, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রিতা ডাজন্ট অলওয়েজ ভিজিট মি।
ও সবসময় আমাদের বাড়িতে আসে না। তো এরপরে আমরা চলে যাই রুলস 8। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস, প্রায় এটা থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। 2.2 যদি থাকে তাহলে আমরা so.that বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব। তো এটার উদাহরণ যদি দেই, বেসিক্যালি তোমরা এটার উদাহরণ অনুসারে মনে রাখবে, কারণ এগুলা স্ট্রাকচারের থেকে উদাহরণ হিসেবে যদি তোমরা উদাহরণগুলো ভালো ভালো করে বুঝে পড়ো বা উদাহরণ ওয়াইজ প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমাদের এগুলো মনে থাকবে। এমনি শুধু রুলস পড়লে এগুলো কখনোই মনে থাকে না, এগুলো বারবার প্র্যাকটিসের মধ্যে থাকলে তাহলে এটা মনে থাকবে। তো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। এটার নেগেটিভ যদি আমরা করি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো, হি ইজ এর পরিবর্তে আমরা সো এনেছি, উইক ভার্ব বসিয়েছি, দ্যাটের পরে সাবজেক্ট বসিয়েছি, ক্যানট বসিয়েছি, এরপর ভার্ব বসিয়েছি। তারপর আমরা যদি চলে যাই রুলস 9-এ, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। এর ক্ষেত্রে যদি আমরা শুধু নেগেটিভ অ্যাফার্মেটিভ করে দেই, তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা অবশ্যই একটি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো পরিবর্তন করা যায় না। তো এটা নেগেটিভ যদি আমরা করি, অর্থাৎ নেগেটিভ অ্যাফার্মেটিভ করে দিলেই হবে। এখানে রাইজেস আছে, যার কারণে আমরা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা এখানে আনবো ডাজন্ট। Doesn't the sun rise in the east? অর্থাৎ নেগেটিভ অ্যাফার্মেটিভ যদি করে দেই তাহলেই এই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। এরপর আমরা রুলস 10-এ চলে আসলাম। কোনো সেন্টেন্সে যদি দেখো যে মেনি বা মাচ আছে, সেই ক্ষেত্রে ইউজ করতে হবে নট আ ফিউ, নট আ লিটল। তো এটার উদাহরণ দিলেই তোমরা বুঝে যাবে। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলা বন্ধু আছে। এটার যদি আমরা করি তাহলে করতে হবে আই ডো নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এটা দ্বারা কি বোঝালো? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলা বন্ধু আছে, কারণ বাক্যে দেখা যাচ্ছে যে মেনে আছে। তো সেই ক্ষেত্রে আমরা নট আ ফিউ মানে ডু এর সাথে ডু ভার্ব যেহেতু ছিল, এর সাথে আমরা নট এনেছি। আই ডো নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ এনেছি, মানে আমাদের কিছু সংখ্যক বন্ধু নেই, আমাদের অনেকগুলা বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এরপর চলে যাই এ ফিউ এ লিটল। কোনো বাক্যে যদি এ ফিউ এ লিটল থাকে তার পরিবর্তে নট মেনি বা নট মাচ বসে। যেমন রাজ হ্যাজ আ লিটল মিল্ক। তো সেই ক্ষেত্রে মানে রাজের কাছে অল্প পরিমাণ দুধ আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার উদাহরণ দিতে পারি রাজ ডাজন্ট হ্যাভ
মাছ মিল্ক। তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে এই লিটলটা আমরা কখন ইউজ করব, যখন সেটি আনকাউন্টেবল নাউন হবে, অর্থাৎ যাকে গণনা করা যাবে না, শুধু পরিমাপ করা যাবে। যেমন মিল্ক, এটা শুধু আমরা পরিমাপ করতে পারবো, কিন্তু এটাকে আমরা 1 2 3 এই হিসেবে গুনতে পারবো না, গুনতে পারবো না। এই ক্ষেত্রে আমরা এই লিটল ব্যবহার করব। আর এই লিটল ব্যবহার করলে অবশ্যই মাছ ইউজ করতে হবে। আর যদি আমরা এ ফিউ, মানে এ ফিউ হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর এ লিটল হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এ ফিউ যদি আমরা দেখি তো দেখতে পারবো যে বাংলাদেশ has a few scholars। অর্থাৎ এখানে সংখ্যা বোঝাচ্ছে, যেটা আমরা গণনা করতে পারবো, মানে মেধাবীদের সংখ্যা বোঝাচ্ছে, যার কারণে আমরা এ ফিউ লিখেছি, কারণ এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে পাবো বাংলাদেশ doesn't have many scholars। মেনিটা কেন বসলো? মেনিটা বসলো কারণ এটা কাউন্টেবল নাউন, এটা আমরা গণনা করতে পারছি, এর কারণে মেনি বসেছে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই লিটল বসাবো অ্যাফার্মেটিভে, এবং নেগেটিভে অবশ্যই মাছ বসাবো। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই এ ফিউ বসাবো, আর হচ্ছে নেগেটিভে মেনি বসাবো। তো এই 10টা নিয়ম বা রুলস পড়লেই তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেশন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আর কিছু লাগবে না। আরও কিছু কিছু রুলস আছে ছোট ছোট, যেগুলো তেমন একটা আসে না, ওটা আমরা ডিগ্রি পড়ার সময় কমপ্লিট করে নিব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।